দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত যে ভাষা বলে একটা বিষয় আছে সেই ভাষা নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি প্রথম অধ্যায় আলোচনা করেছি। প্রথম অধ্যায়ের বিষয় ছিল ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। আজ আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের বিষয় ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের কথাটার প্রথমেই আসে ধ্বনি। যে কোনো ভাষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ধ্বনি, কারণ ভাষার একেবারে প্রথম স্তরেই থাকে ধ্বনি। ধ্বনিগুলো একের পর এক যুক্ত হয়ে দ্বিতীয় স্তর রূপ, তারপরে পদস্তর, বাক্যস্তর, অর্থের স্তর, এইভাবে পরপর পরপর একটা বড় এককে চলে যায়। তাহলে এই যে ধ্বনি, ধ্বনি বিষয়টা সম্পর্কে প্রথমেই আমাদের জেনে নিতে হবে। ধ্বনি সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা অন্যান্য ক্লাসে অনেক পড়েছো এই বিষয়টা নিয়ে, অনেকবার আলোচিত হয়েছে। তবু একবার বলি, ধ্বনি জিনিসটা কি? মুখোচ্চারিত ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একককে ধ্বনি বা বাগ্ধ্বনি বলে। এবার একটা বিষয় তোমাদের বলি, এই যে ভাষাতত্ত্বের ক্ষেত্রে বা ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে যে ধ্বনিটাকে নিয়ে আলোচনা করা হয় সেটা হলো যে মুখের ভাষা নিয়ে আলোচনা করা হয়। আগের ক্লাসেও আমি বলেছিলাম যে মুখের ভাষাকেই গুরুত্ব দেওয়া হয় ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে বা ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। লিখিত ভাষা নিয়ে কখনোই মাথা ঘামায় না ভাষাতত্ত্ব। যাই হোক, ধ্বনি সম্পর্কে আমরা জানলাম। এবার জানবো ধ্বনি তত্ত্ব জিনিসটা কি। ধ্বনি তত্ত্ব যেটা যে কোনো ভাষার ক্ষেত্রেই এই যে ধ্বনিগুলো, যেগুলোকে বলা হচ্ছে বাগধ্বনি, সেই বাগধ্বনি ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তার বিশ্লেষণকেই ধ্বনিতত্ত্ব বলা হয়। যেমন ধরো ক, এই একটা ধ্বনি, এই ধ্বনিটা বাংলা ভাষার ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে ভাষার যে কোনো একটা শব্দের ক্ষেত্রে কোন স্থানে সে বসে, প্রথম মধ্য শেষ তিনটে জায়গাতেই বসতে পারে কিনা, বা কোন কোন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে সেগুলো যুক্ত ব্যঞ্জন তৈরি করতে পারে, এই সমস্ত যে নানা খবর আছে এইগুলো সম্পর্কেই ধ্বনিতত্ত্ব আলোচনা করে। এবার আমরা দেখব যে যে ধ্বনির কথা বললাম, এই ধ্বনিকে বা বাগধ্বনি যেটাকে বলা হচ্ছে, সেই বাগধ্বনির প্রধানত এর দুটো ভাগ, দু ধরনের বাগধ্বনি থাকে। একটাকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি, আর একটা হলো অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি কথাটার মধ্যেই আমরা বুঝতে পাচ্ছি যে বিভাজ্য মানে যাকে ভাগ করা যায়। আমরা যখন কথা বলি সেখানে দেখবে একটা ধ্বনির প্রবাহ থাকে। ধ্বনি প্রবাহ যে থাকে সেখানে দেখা যায় যে কতকগুলো ধ্বনি আছে যেগুলোকে আমরা বিশ্লেষণ করে বা খণ্ড খণ্ড করে ভাগ করে দেখিয়ে দিতে পারি। আবার আমরা কথা বলার সময় এমন কিছু ধ্বনি থাকে যেগুলোকে এইভাবে খণ্ড করা যায় না, ভাগ করা যায় না। তাহলে যেগুলোকে আমরা খণ্ড খণ্ড করে দেখাতে পারি সেগুলো বিভাজ্য ধ্বনি। যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরো আকাশ। এই যে আকাশ একটা শব্দ, এটাকে যদি আমি ধ্বনিগুলোকে বিশ্লেষণ করি আমরা কি কি পাবো? আ পাবো, যুক্ত ক পাবো, যুক্ত আ, যুক্ত তালব্যস্য। তাহলে এই যে আকাশ, এই যে একটা ধ্বনি প্রবাহ এর মধ্যে আছে, ধ্বনির একটা সমাবেশ এখানে আছে, এগুলোকে আমরা কিন্তু খণ্ড খণ্ড করে ভাগ করে দেখিয়ে দিতে পারলাম। অর্থাৎ এই যে আমরা অ আ ক খ যে সমস্ত ধ্বনি আমরা উচ্চারণ করি এগুলো সব হলো বিভাজ্য ধ্বনি। আর একটা ধ্বনি আমাদের যখন কোনো কথা বলি সেই কথার মধ্যে আর এক ধরনের ধ্বনি প্রবাহ থাকে যেগুলোকে বিশ্লেষণ করে দেখানো কখনোই সম্ভব হয় না। এইগুলো হলো অবিভাজ্য ধ্বনি। সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো। অবিভাজ্য ধ্বনি সংজ্ঞাটা তাহলে কি আমি একটু বলে দিই তোমাদের। ভাষায় এমন কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবে খণ্ড করা যায় না, যেগুলি একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করে, তাকে অবিভাজ্য ধ্বনি বলে। চারটে অবিভাজ্য ধ্বনির কথা বলা হয়। কি কি? শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি
এবং সুরতরঙ্গ, এগুলো সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিই। শ্বাসাঘাত বলে একটা জিনিস আছে। শ্বাসাঘাত মানে হলো শ্বাসের আঘাত। কারণ কথা বলার সঙ্গে শ্বাসের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক তো থাকে। কিন্তু যে কোনো একটা শব্দ যখন উচ্চারণ করবে বা কোনো বাক্য যখন বলবে, সেখানে দেখা যাবে যে কোনো কোনো জায়গায় শ্বাসটা একটু বেশি পড়ে, অর্থাৎ ঝোঁক একটা পড়ে, ট্রেস পড়ে বেশি। একটা শব্দের ক্ষেত্রে শব্দের একটা বিশেষ জায়গার ট্রেস পড়তে পারে, একটা বাক্যের ক্ষেত্রে কোনো একটা বিশেষ শব্দের উপরে ট্রেস পড়তে পারে, ঝোঁক পড়তে পারে। এইগুলোকে বলা হচ্ছে শ্বাসাঘাত। কিন্তু এই যে শ্বাসাঘাত, এটাকে কিন্তু বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন একটা ছড়ার কয়েকটা লাইন আমি বলি যে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো পান। বৃষ্টি, বৃষ্টি পড়ে, এই যে একটা পর্ব, এবং টাপুর টুপুর এই একটা পর্ব, এই পর্বের বৃয়ের উপরে একটা জোর পড়ছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুরের টায়ের উপরে একটা জোর জোর পড়ছে, এটাই শ্বাসাঘাত। কিন্তু সেটাকে বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয়। ওখানে যেমন আকাশ শব্দটাকে আমি ধ্বনিখণ্ডকে বিশ্লেষণ করে 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 বুঝিয়ে দিতে পারলাম, দেখিয়ে দিতে পারলাম, কিন্তু এক্ষেত্রে দেখানো সম্ভব নয়। সেই জন্যই শ্বাসাঘাতকে বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। আর একটা জিনিস আছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্য হলো এমন কতকগুলো ধ্বনি যেটা শব্দে আমরা যখন ব্যবহার করি, দেখা যায় যে কোনো ধ্বনি স্বল্প সময়ে উচ্চারিত হয়, আবার কোনো ধ্বনি অন্য শব্দের ক্ষেত্রে দেখা গেল সেই ধ্বনিটাই কিন্তু একটু দীর্ঘ সময় ধরে উচ্চারিত হচ্ছে। এই যে এইটি হলো দৈর্ঘ্য। যেমন একটা উদাহরণ দিই, আমি দুটো শব্দ বলছি, একটা হলো আমরা আর একটা হলো আম। এই দুটো শব্দই দেখো একটা করে আ আছে। আমরা, এখানে যে আটা আছে, যে আ উচ্চারণ করতে যে সময়টুকু লাগলো, কিন্তু আম উচ্চারণ করতে কিন্তু সময়টা বেশি নিয়ে নিল। আসলে একদল শব্দের ক্ষেত্রে একটু সময় বেশি নিয়ে নেয়, আর ওটা দুদল আছে, আমরা দুটো দল, আম একটা, রা একটা। এখানে আম যখনই আমি উচ্চারণ করছি, আটা সময়টা বেশি নিয়ে নিচ্ছে। এটা হলো দৈর্ঘ্য। কিন্তু এটাকে ওইভাবে খণ্ড খণ্ড বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয়, সেই জন্য দৈর্ঘ্য এটাও হলো অবিভাজ্য ধ্বনি। জ্যোতি বলে একটা জিনিস আছে। জ্যোতি এক ধরনের বিরাম বলা যেতে পারে, যেটা আমরা তো বিরাম চিহ্ন অনেক ব্যবহার করি, কিন্তু জ্যোতি কোনো বিরাম চিহ্ন নয়। কিন্তু আমরা যখন কোনো কবিতা পাঠ করি বা কোনো গদ্য পাঠ করি, দেখা যায় যে সেখানে বিরাম চিহ্নর বাইরেও আমরা অর্থটাকে প্রকাশ করার জন্য সেখানে কিন্তু একটা বিভিন্ন জায়গায় বিরাম, একটা বিরতি দিয়ে যায়। কবিতার ক্ষেত্রে যখন ছন্দ রেখে কবিতা পাঠ করি, দেখা যায় এক একটা জায়গায় একটা দীর্ঘ বিরতি, বেশ কিছুটা বিরতি থেকে যায়। এইগুলিকে বলা হয় জ্যোতি। একটা আমি কবিতার লাইন বলে বিষয়টাকে একটু বুঝিয়ে দিচ্ছি। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। দেখো, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, তাহলে বিঘে দুইয়ের পরে আর ছিল যে জায়গাটা ধরছে, ওই জায়গায় কিন্তু একটা ফাঁক থেকে যাচ্ছে। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। যেন সেই ট্রেনের কম্পার্টমেন্টের মতোই যেন ওই একটা করে যেন ফাঁক থেকে যাচ্ছে। এই যে ফাঁক, এটাকে বলা হচ্ছে জ্যোতি। কিন্তু এটাকে বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয় বলে এটাকেও অবিভাজ্য ধ্বনি বলা হচ্ছে। আর একটা জিনিস বলা হচ্ছে, সেটা হলো সুরতরঙ্গ। সুরতরঙ্গ হলো সুরের ওঠা পড়া। এখন কথা বলার সময় এরকম হয়, কোনো একটা শব্দের ক্ষেত্রে একটা উচ্চ একটা মানে উচ্চ তরঙ্গে চলে যাই, কোনোটার ক্ষেত্রে একটু নেমে যাই। দুটো বাক্য আমি উদাহরণ দিয়ে বলছি যে, রেখা ভাত খাবে, এই কথাটা খাবে। আরেকটা বাক্য বললাম, রেখা ভাত খাবে। দেখো, ওই খাবে ওখানে কিন্তু সুরটা নেমে গেল, কিন্তু যখনই ওটাকে আমি প্রশ্নবোধক করে দিলাম, ওখানে কিন্তু সুরটা উঠে গেল। এগুলো হলো সুরতরঙ্গ। কিন্তু এই যে ভাষা যখন বলি আমরা, এই যে একটা ধ্বনি প্রবাহ চলতে থাকে, এই ধ্বনি প্রবাহের মধ্যে এইগুলো এসে যায়, কিন্তু এগুলোকে বিশ্লেষণ করে দেখানো সম্ভব নয় বলে এগুলোকে অবিভাজ্য ধ্বনি বলে। তাহলে অবিভাজ্য ধ্বনি এই চারটে বিষয়, এটা সম্পর্কে আমি আলোচনা করে দিলাম। এবার আসবো বর্ণ, ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক। ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক, এটা থেকে একটা 5 নম্বরের প্রশ্ন অনেক সময় আসতে পারে।
বর্ণ জিনিসটা কি তোমরা জানো, তবে একটু বলে দিই। ধ্বনি বা বাগধ্বনির লিখিত রূপই হলো বর্ণ, অর্থাৎ আমরা যখন উচ্চারণ করি সেটার নাম হয় ধ্বনি, আর সেটাই যখন আমরা লিখে ফেলি, লিখে যে রূপটা দেখতে পাই ওটা হলো বর্ণ। এবার দেখা যাচ্ছে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে ধ্বনি আর বর্ণের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বেশ একটা কতকগুলো বিষয় আছে। যেমন ধরো, এমন একটা ধ্বনি আমরা উচ্চারণ করলাম, দেখা যাচ্ছে যে তার লিখিত রূপ আবার একাধিক হচ্ছে। এই জায়গাটা আমি একটু পড়ে দিই, তারপর বিশ্লেষণটা করে দেখাচ্ছি। দেখো, ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক খুব সরল নয়। একটি ধ্বনির জন্য লেখায় অনেক সময়ই একাধিক বর্ণ ব্যবহার করি। যেমন মুখে উচ্চারণ করি একটি স, কিন্তু লেখায় আমরা তিনটে স ব্যবহার করি, দন্তস্ব, তালব্য, মূর্ধন্য স। তাহলে এই দেখো, স বললাম স, কিন্তু আমরা তিনটে স কিন্তু উচ্চারণ করলাম। আবার উল্টো জিনিসটাও হয়। উল্টো জিনিসটা কি? একটা বর্ণের জন্যে উচ্চারণে একাধিক ধ্বনি ব্যবহার করি। যেমন ধরো, অতি, অতি কথাটা উচ্চারণ করলাম, আর একটা আমি বললাম অজগর। তাহলে দেখো, ওখানেও অতীতে অ আছে, অজগরে অ আছে, কিন্তু অয়ের উচ্চারণ ওখানে হয়ে গেল ও, আর অজগরের উচ্চারণ কিন্তু অই থেকে গেল। তাহলে এই জিনিসটা বলা হলো। তাহলে কি হলো? তাহলে এই জায়গাটা একটু পড়ে দিচ্ছি। একটি বর্ণের জন্য উচ্চারণে একাধিক ধ্বনি ব্যবহার করি। যেমন অতি কথাটি উচ্চারণে ও তি, অপু হলো ও, পয়হসু অপু। আবার অত, অত বড়, এগুলোর ক্ষেত্রে কিন্তু অ দিয়েই উচ্চারণ হয়, ও দিয়ে নয়। তাই বাংলায় বর্ণ ও ধ্বনির মধ্যে সম্পর্ক সহজ নয়। এই ব্যাপারটা একটু তোমরা তৈরি করে রাখবে। আচ্ছা, আর একটা ধ্বনি এবার বলি। এই যে বিভাজ্য ধ্বনির কথা আগে যে বললাম, অবিভাজ্য ধ্বনির চারটে দিক আমি আলোচনা করে দিলাম। এবার বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনিকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এগুলো তো অ, আ, ক, খ, এগুলো সবই তো ধ্বনি। তাই এর মধ্যে আমরা দুটো ভাগ আছে, একটা হলো স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো আমরা আম, আমরা অন্য কোনো ধ্বনির সাহায্য না নিয়েই আমরা উচ্চারণ করতে পারি, সেগুলো স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনির সাহায্য নিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো ব্যঞ্জন ধ্বনি। এটা সম্পর্কে আর বিশেষ আলোচনার প্রয়োজন নেই। এরপরে যেটা তোমাদের বলবো সেটা হলো, মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 7টি, ব্যঞ্জন ধ্বনি 30টি। তাহলে এই যে মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 7টি, আমরা তো ধ্বনি তত্ত্ব আলোচনা করছি, মুখের কথা নিয়েই আমরা আলোচনা করব, লিখিত রূপ নিয়ে নয়। তাহলে আমরা বর্ণমালায় স্বরবর্ণ অনেকগুলো পড়েছি, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, রি, এ, ওই, ও ইত্যাদি, কিন্তু এখানে 7টা মৌলিক মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা বলা হচ্ছে 7টি। তাহলে 7টি কোনগুলো? কোন 7টি? তাহলে সেগুলো বলি। যেমন ধরো, প্রথম থেকে বলে যাই। অ আছে, আ ওটাও নেওয়া হয়েছে, হ্রস্বই আছে, দীর্ঘই নেই, হ্রস্বও আছে, আর এ আছে, ও আছে। এই 6টা আছে ওই বর্ণমালা থেকে। আর একটা যেটা বর্ণমালায় নেই অথচ আমাদের উচ্চারণে আছে, সেটা হলো অ্যা। আমরা যেমন ধরো, দয়েকা খয়াকা আমরা উচ্চারণ করি দেখা, উচ্চারণটা তো এ হচ্ছে না, অ্যা হচ্ছে। এইরকম অ্যা ধ্বনিটা কিন্তু আমরা বাংলায় অনেক ব্যবহার করি। এবার এই যে একটা ডায়োগ্রাম, এইটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। এর পরে যে বিষয়গুলো আমি তোমাদের শেখাবো, জানাবো, এইটি যদি মাথায় রাখতে পারো, খুব আয়ত্ত করা খুব সোজা হয়ে যাবে। এই 7টা যে মান্য বাংলায় 7টা যে স্বরধ্বনি, সেই 7টা স্বরধ্বনিকে এই ডায়াগ্রামের মধ্যে রাখা হয়েছে। কিভাবে দেখো, যে এই বাঁ দিকটা প্রথমে লক্ষ্য করো। বাঁ দিকটা প্রথমে ই, হ্রস্বই, তার নিচে এ, তারপরে অ্যা, এইগুলোকে বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এবার ডান দিকটা দেখো, ডান দিকে আছে প্রথমে উপরে আছে হ্রস্ব, তারপর একটা আছে ও, তারপর আছে অ, এটা হলো পশ্চাৎ স্বরধ্বনি। আর আটাকে রাখা হচ্ছে সম্মুখ আর পশ্চাৎ এর মাঝামাঝি, অর্থাৎ এটা কেন্দ্রীয় স্বরধ্বনি। এইভাবে 7টা স্বরধ্বনিকে এইভাবে সাজানো হচ্ছে। কেন সাজানো হয়েছে এটাও আমি তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো।
তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই যে এটাকে বলা হচ্ছে উচ্চ, তার নিচেটা এই যে 7টা স্বরধ্বনির কথা বললাম, এই 7টি স্বরধ্বনির এই প্রথম বাঁদিকটা লক্ষ্য করো, যেগুলোকে আমরা বলছি সম্মুখ স্বরধ্বনি। এগুলোকে কেন সম্মুখ স্বরধ্বনি বলছি? এগুলো দেখো, আমরা যখন এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করি, আমাদের মুখগহ্বরের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে জিভের একটা মস্ত বড় ভূমিকা থাকে। যেমন ধরো, এই যে ই, এটা যদি উচ্চারণ করি, দেখবে আমাদের মুখের ভেতরের জিভটা, জিভের সামনের দিকটা ওপরে উঠে থাকে, ই কিছুটা উঠে থাকে। ওই অবস্থানে রেখে তুমি এ উচ্চারণ করো, তো দেখবে একটু নেমে যাবে এ। তারপরে অ্যা উচ্চারণ করো, আর একটু নেমে যাবে। তারপরে আ উচ্চারণ করে দেখো, একেবারে মুখগহ্বরে নিচে একদম জিভটা শোয়ানো হয়ে যাবে। তারপরে তুমি এই পশ্চাৎ যেগুলোকে বলছে এগুলোকে লক্ষ্য করো। এটা পশ্চাৎ কেন? এই 3টে ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে জিভের পিছনের দিকে উচ্চারণটা হয়, অর্থাৎ জিভের পিছনের দিকটা একটু উপরের দিকে উঠে যায়, ফুলে উঠে। যেন উ উচ্চারণ করতে গেলে জিভের পিছনের দিকটা ফুলে উঠে একটু উচ্চ অবস্থানে থাকে। ওই অবস্থানে রেখে ও উচ্চারণ করে দেখো, দেখবে একটু নেমে যাবে। তারপর ওই অবস্থানে রেখে অ উচ্চারণ করো, আর একটু নেমে যাবে। আ উচ্চারণের ক্ষেত্রে একেবারে জিভটা শোয়ানো হয়ে যাবে। সেই জন্য এই যে এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে, দেখো, উচ্চ স্বরধ্বনি, অর্থাৎ হ্রস্বই এবং হ্রস্বই, এই দুটো উচ্চারণ করতে গেলে জিভ উচ্চ অবস্থানে থাকে। অর্থাৎ একটা উচ্চারণের ক্ষেত্রে জিভের সামনের দিক উচ্চ অবস্থানে থাকে, আর একটা উচ্চারণের ক্ষেত্রে জিভের পিছনের দিক উচ্চ অবস্থানে থাকে। তারপরে দুটো দেখো, এ আর ও, একটা সম্মুখ আর একটা পশ্চাৎ, দুটোই কিন্তু একটু নিচের দিকে উচ্চারিত হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে উচ্চ মধ্য। এই দুটো হলো উচ্চ মধ্য। তারপরে অ্যা আর অ, এই দুটো নিম্ন মধ্য বলা হচ্ছে। আর আকে বলা হচ্ছে নিম্ন এবং কেন্দ্রীয়। কেন্দ্রীয় কেন? একে সম্মুখ স্বরধ্বনিও বলা যাবে না, একে পশ্চাৎ স্বরধ্বনিও বলা যাবে না, দুইয়ের মাঝামাঝি উচ্চারণ হয়, সেজন্য আ হলো কেন্দ্রীয়। আচ্ছা, এই জিনিসটাকে মাথায় রেখে এবার আমি এই 7টা যে স্বরধ্বনি, সেই 7টি স্বরধ্বনির যে বিবরণ, সেগুলোকে আমরা একটু বুঝে নেব। 7টি স্বরধ্বনির বিবরণটা দেখো, এই জায়গাটা লক্ষ্য করো। 7টি স্বরধ্বনি ই, এর বিবরণে তাহলে কি বলবো, নিজেরাই মাথা থেকে বের করে দেখো। এর ক্ষেত্রে আমরা প্রথমেই বলে দিতে পারি উচ্চ, কারণ উচ্চ অবস্থানে থাকে একেবারে কোণে ওদিকটায়। ডায়াগ্রামটা মাথায় রাখো। ওটাকে আমরা বলতে পারি সম্মুখ, কেন? সম্মুখ স্বরধ্বনি। তাহলে দুটো লক্ষণ আমরা পেয়ে গেলাম বিবরণে, হ্রস্বইয়ের দুটো বিবরণ আমি পেয়ে গেলাম। তারপরে আরেকটা বলা হচ্ছে প্রসৃত। প্রসৃত জিনিসটা কি? মানে যে উচ্চারণগুলোর ক্ষেত্রে দেখবে ঠোঁটটা ছড়ানো হয়ে যাবে, সেটা প্রসৃত। ঠোঁটটা যেন ছড়ানো হয়ে যাচ্ছে, প্রসৃত। আরেকটা হলো সংবৃত। সংবৃত জিনিসটা কি? সংবৃতের বিপরীত হলো বিবৃত। বিবৃত, বিবৃত মানে ওপেন, একদম পুরো খুলে যায়। যদি আ উচ্চারণ করি, মুখ পুরো খুলে যায়, কিন্তু এর ক্ষেত্রে মুখ খুলে না, সেই জন্য এটাকে সংবৃত বলা হচ্ছে। ওই অল্প যতটুকু নয় আর কি, ওটা উচ্চারণ করতে গেলে যতটুকু মুখ খুলতে হয়, সেই জন্য এটা সংবৃত। এইগুলো একটু বুঝে নাও ভালো করে। তাহলে আমরা এখানে 4টে লক্ষণ পেয়ে গেলাম। দুটো তো আমরা ডায়াগ্রাম থেকে পেয়েছি, একটা উচ্চ, একটা সম্মুখ। প্রসৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে ঠোঁটটা ছড়ানো হয়ে যাচ্ছে, প্রসৃত। আর সংবৃত, মুখ বিশেষ খুলছে না, সেজন্য সংবৃত। আর একটা লক্ষণ বলা হচ্ছে তালব্য। তালব্য মানে হলো তালুতে উচ্চারণ হয়। তালু কোন জায়গাটা? আমাদের মুখ গহ্বরের একেবারে দেখবে দাঁতের গোড়া আর মূর্ধা, ওর মাঝামাঝি জায়গায় একটা শক্ত অংশ, ওই ছ উচ্চারণ করতে গেলে জিভটা যে জায়গায় যায় ওটাকে বলে তালু, আর হ্রস্বই উচ্চারণ করতে গেলে জিভটা ওর কাছাকাছি যায় বলে এটা তালব্য। এই 5টা হ্রস্বই, এই যে ই ই ধ্বনিটা ক্ষেত্রে এই 5টা বিবরণ আমরা পেলাম: উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত, তালব্য। এরপরে হ্রস্বই চলে এসো, নিজের মাথা থেকে দেখো, সঙ্গে সঙ্গে দুটো তোমরা লক্ষণ কিন্তু পেয়ে গেছো, একটা হলো উচ্চ, একটা পশ্চাৎ। এই দুটো আমরা ডায়াগ্রাম থেকে পেয়েছি। আর একটা বলা হচ্ছে বর্তুল। বর্তুল মানে মুখটা রাউন্ড হয়ে যায়, ঠোঁটটা দেখো রাউন্ড হয়ে যায়, বর্তুল। উ,
তারপরে সংবৃত, সংবৃত তো বটেই, মুখ খুলছে না, মুখটা বিশেষ খুলছে না, সেই জন্য সংবৃত। আর এটা কণ্ঠ, কণ্ঠ থেকে উচ্চারিত হয় বলে এটা কণ্ঠ। এই 5টা বিবরণ অবশ্যই পেয়ে গেলাম, কারণ পরবর্তী ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এর থেকে অনেক এমসিকিউ প্রশ্ন টশ্ন ইত্যাদি থাকতে পারে। এবার এ দেখো, এ ওই ছবিটা লক্ষ্য করো, আমি যেটা এঁকেছিলাম ওখানে, এ এর অবস্থানটা কি? এ হলো, তারপরে তার জাস্ট নিচে উচ্চ মধ্য, উচ্চ মধ্য, আর সম্মুখ, মানে বাঁদিকে ছিল ওটা সম্মুখ। প্রসৃত, এটাও প্রসৃত, মানে হলো এও ঠোঁটটা ছড়ানো হয়ে যায়, প্রসৃত। অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত মানে মুখটা খুলছে, তবে খুব বেশি খুলছে না, মানে হস্যই হস্য উচ্চারণ করতে গেলে মুখটা যতটা খুলেছিল, এ কিন্তু মুখটা আরেকটু বেশি খুলছে। আর তালব্য, এর উচ্চারণ স্থান জিভটা তালুর কাছাকাছি যায় বলে তালব্য। তারপর ও এ চলে যাও, ওটা, ও মানে এটা কোন দিকে চলে যাচ্ছে, তোমার ডান দিকটায় আসছে, মানে উচ্চ মধ্য আসছে, পশ্চাৎ আসছে, বর্তুল, বর্তুল মানে ওই ঠোঁটটা রাউন্ড হয়ে যাচ্ছে, বর্তুল। অর্ধ সংবৃত, এটাও অর্ধ সংবৃত এই কারণে যে মুখটা খুলছে, তবে ততখানি খুলছে না, অর্ধ সংবৃত। আর উচ্চারণ স্থান কণ্ঠ, ঠিক আছে। তারপরে এটা চলে যাও, এটা তোমার বাঁদিকটায়, তার মানে ও সম্মুখ হবে, একটা লক্ষণ পেয়ে গেলাম। নিম্ন মধ্য, নিম্ন মধ্য, আর এটাকে প্রসৃত, হ্যাঁ, উচ্চারণ করতে গেলে ঠোঁটটা ছড়িয়ে যাচ্ছে, প্রসৃত। অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত কেন? অনেকটা কিন্তু খুলছে, মানে ও যতটা খুলেছিল উচ্চারণ করতে গিয়ে মুখটা অনেকটা খুলে যাচ্ছে, অনেকটা ওপেন হচ্ছে, তবে পুরোপুরি নয়। উচ্চারণ করতে গেলে যতটা খুলে ততটা তো নয়, সেজন্য অর্ধ বিবৃত। আর উচ্চারণ স্থান তালুর কাছাকাছি জিভটা যায় বলে এটা তালব্য। তারপরে অটা দেখো, অ, এর ক্ষেত্রে কি হচ্ছে? এর ক্ষেত্রে এ হচ্ছে নিম্ন মধ্য এবং পশ্চাৎ, ডান দিকে থাকছে, যে ছবিটা এঁকেছি আমি ওখানে ডান দিকে থাকছে। বর্তুল, এটাও কিন্তু এর ক্ষেত্রে ও এর মতোই, মুখটা অনেকখানি রাউন্ড হচ্ছে ঠোঁটটা। আর অর্ধ বিবৃত মানে মুখটা খুলছে, তবে ততটা খুলছে না। আর উচ্চারণ স্থান তালুর কাছাকাছি জিভটা যাচ্ছে বলে তালব্য। আর আয়ের ক্ষেত্রে একেবারে নিচে, ওই ডায়াগ্রামের একদম নিচে আটা ছিল, নিম্ন। আর কেন্দ্রীয়, কেন্দ্র মানে পশ্চাৎ নয় এবং সম্মুখ নয়, মাঝামাঝি, সেজন্য কেন্দ্রীয়। আর বিবৃত, মুখটা পুরো খুলে যাচ্ছে, উচ্চারণ করতে গেলে মুখটা পুরো খুলে যায়, সেই জন্য এটা হচ্ছে বিবৃত। তাহলে এই যে 7টা যে স্বরধ্বনি, তার বিবরণটা এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। এখান থেকে নানা শর্ট প্রশ্ন করতে পারে, সেগুলো তোমরা খুব সহজেই বলে দিতে পারবে এবং মনেও রাখতে পারবে আশা করি। আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, একটু ভালো করে বুঝে নিতে হবে। এরপরে আমি ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে আসি। ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে বলেছিলাম কি, ব্যঞ্জনধ্বনির সংখ্যা আমাদের ধ্বনিতত্ত্বে 30টার কথা বলা হলো, কিন্তু আমাদের বর্ণ পরিচয় গ্রন্থে আমরা অনেকগুলো ব্যঞ্জনধ্বনি দেখেছি, একবারে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অনেক, কিন্তু এখানে 30টাকে নেওয়া হচ্ছে। এই যে 30টাকে নেওয়া হচ্ছে, তাহলে কিভাবে নেওয়া হচ্ছে সেগুলো তোমাদের মাথায় একটু পরিষ্কার করে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো ক থেকে ম পর্যন্ত, এটা 25টা যে ধ্বনি, এগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি আমরা কি বলি, এগুলোকে বর্গীয় ধ্বনি বলি। এটা কেন বর্গাকারে সাজানো আছে? কারণ 5টা লাইন ক থেকে ম পর্যন্ত, আর প্রতিটা লাইনে 5টা করে বর্ণ, 5 5 25। এই যে 5 5 25, এইগুলো প্রথমে এসো। এই 25টার মধ্যে আমাদের ধ্বনিতত্ত্বে দুটোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোন দুটোকে বাদ দিল? একেবারে তোমার নাসিক্য ধ্বনি, অর্থাৎ একদম ধারে 5 নম্বরে যে 3টে রয়েছে, কি কি? উয়া, ইয়, মূর্ধন্য, দন্তন্য আর ম, এর মধ্যে তোমার দুটোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোন দুটোকে বাদ দিল? বাদ দেওয়া হলো ইয়কে বাদ দেওয়া হয়েছে, আর মূর্ধন্যকে বাদ দেওয়া হয়েছে, দন্তন্যকে রাখা হচ্ছে। আচ্ছা, দন্তন্য মূর্ধন্য দুটোই তো ন, একটা নকে রাখা হলো। আর উয়া ইয়, এই দুটোই তার যে উচ্চারণ বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি, সেই জন্য এটাকে, ইয়টাকে বাদ দিয়ে উয়াটাকে রাখা হলো। তাহলে 25টার মধ্যে কটা কমলো? দুটো কমলো। কটা রইলো তাহলে? 23টা রইলো। এরপরে চলে এসো 3টে স এর কথা। 3টে স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এখান থেকে একটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোনটাকে বাদ দিল? মূর্ধন্য স্বরটাকে বাদ দিয়েছে, তালব্য স, দন্ত স দুটোকে রাখা হলো। তাহলে আবার 25টাই হয়ে গেল, 30 আর 2 25। আর কি, আর কি কি রাখা হয়েছে? র আর ল, এই দুটোকে রাখা হয়েছে। র কম্পিত ধ্বনি, জীবটা কাঁপে উচ্চারণ করতে গেলে, ল পার্শ্বিক ধ্বনি, এই দুটোকে রাখা হয়েছে। তাহলে হলো
কটা 27টা হলো। আর ডয় শূন্য ড ঢয় শূন্য র এই দুটোকে রাখা হলো 28 29। আর একটা হলো হ, হ ধ্বনি, এই মিলে হলো 30টা। এবার এই যে 30টা ধ্বনি, এর বিবরণটাও মাথায় রাখতে হবে। খুব বৈজ্ঞানিকভাবে আমাদের কিন্তু যে বর্ণমালায় সাজানো রয়েছে সেইগুলো যদি আমরা বুঝে নিতে পারি পরিষ্কার করে, তাহলে কিন্তু এই 30টা যে ব্যঞ্জন ধ্বনি তারও পরিচয়টা আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে যেতে পারবো। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো। প্রথমে দেখো ওপরে উচ্চারণ স্থান, উচ্চারণ স্থানের ঘর করা রয়েছে, এই এতগুলো উচ্চারণ স্থানের ঘর করা রয়েছে। কিভাবে? এখানেও কিন্তু খুব বৈজ্ঞানিকভাবে করা হয়েছে। আমরা তো মুখের ভেতরে সব উচ্চারণটা করি, মুখের ভেতরে মুখে প্রবেশ করতে গেলে প্রথমে কি পাবো? ঠোঁট, একেবারে দরজার মতো ঠোঁট, ঠোঁটকে ভালো কথা বলে ওষ্ঠ। তারপরে তারপরে গিয়ে দাঁতে গিয়ে পৌঁছাবে, সেখানে দন্ত। তারপরে পাবে দাঁতের গোড়া, দন্ত মূলীয়। তারপরে মূর্ধা, মূর্ধা, মূর্ধা মানে ওই তালুর পরে, এটা একটু এদিক ওদিক হয়েছে, যাই হোক। তা দাঁতের গোড়ার পরে যে শক্ত অংশটা সেটা হলো তালু, তার পিছনের অংশ হলো মূর্ধা। আরও পিছনে চলে গেলে ভোকাল কর্ড, যেখান থেকে আওয়াজটা বেরিয়ে আসে, কণ্ঠ। আরও ভেতরে হলো কণ্ঠ নালীয়, যেখান থেকে একবার ভেতর থেকে আওয়াজটা বেরিয়ে আসে। হ উচ্চারণ করতে গেলে যে জায়গাতে কণ্ঠ নালী থেকে আওয়াজটা বেরিয়ে আসে, এটা হলো উচ্চারণ স্থান। এবার উচ্চারণের প্রকারটা আমরা একটু ভেবে নিই। উচ্চারণের প্রকার এটাও খুব বৈজ্ঞানিকভাবে সাজানো হয়েছে। কিভাবে? যেমন ধরো তোমার ওই যে ক খ গ ঘ উয়া, এটা ক বর্গ, তো ক বর্গের প্রথমেই ক আর খ এই দুটোকে অঘোষ বলা হয়। অঘোষ মানে এই দুটো ধ্বনির উচ্চারণ গুরুগম্ভীর নয়। তারপরের তিনটেকে বলা হচ্ছে ঘোষ। কোনগুলো? গ ঘ ঘ। অর্থাৎ এখানে ভোকাল কর্ডে বেশ ঘর্ষণ খায়, চাপ পড়ে, সেই জন্য এগুলো হলো ঘোষ। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথম যে দুটো বললাম অঘোষ ধ্বনি, এই অঘোষ ধ্বনির একটা হলো অল্প প্রাণ, একটা হলো মহাপ্রাণ। কোনটা অল্প প্রাণ? ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ। কি করে বুঝলে? কারণ ক উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু কম লাগে, খ উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু বেশি লাগে। সেটাও একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। কারো নাম যদি ক দিয়ে হয়, আমরা ইংরাজিতে লিখতে গেলে কে লিখি। কারো নাম যদি খ দিয়ে হয়, আমরা ইংরাজিতে লিখতে গেলে লিখি কে এইচ, এইচ হ। এই যে অতিরিক্ত একটা শ্বাস ওই জায়গায় চলে যাচ্ছে। ক খ, ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ। গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। গ জি, ঘ জি এইচ মহাপ্রাণ। তাহলে এই যে এই জিনিসটা ওইভাবেই কিন্তু এখানে উচ্চারণের প্রকারটা সাজানো হয়েছে। দেখো প্রথমে অঘোষ অল্প প্রাণ, ক হলো অঘোষ অল্প প্রাণ। তারপর অঘোষ মহাপ্রাণ, তারপরেরটা ক এর পরে খ, মানে প্রতিটা বর্গের ক্ষেত্রে বিষয়টা চলে আসবে কত। তারপরে ঘোষ পাড়ায় চলে যাচ্ছি, মানে ঘোষ ধ্বনিতে চলে যাচ্ছি। ঘোষ অল্প প্রাণ আসবে, তারপর ঘোষ মহাপ্রাণ আসবে। তারপরে উষ্মধ্বনি, উষ্মধ্বনি ওই যেগুলো শীষ দেওয়ার মতো স ইত্যাদি, ওগুলো হলো উষ্মধ্বনি। নাসিক্য ধ্বনি একদম পঞ্চম বর্ণ যেগুলো আছে, ওখানে তিনটে তো নাসিক্য ধ্বনি নেওয়া হয়েছে, ম দন্তন উ। কম্পিত ধ্বনি র, জিভটা থরথর করে কেঁপে উঠে উচ্চারণ করতে গেলে কম্পিত ধ্বনি। এবার তাড়িত ধ্বনি, তাড়িত ধ্বনি দুটো ধ্বনি আছে, যেটা জীবকে তাড়ন করার মতো হয়, যেন জীবের ভেতরে যেন একটা চাটি মারা ধরনের হয়, ঢসন ড় ঢসন ড়। তার মধ্যে একটা অল্প প্রাণ আছে, একটা মহাপ্রাণ আছে। ঢসন ড় অল্প প্রাণ, ঢসন ড় মহাপ্রাণ। আর একটা পার্শ্বিক ধ্বনি আছে ল, আর হ হলো কণ্ঠ নালীয়। এবার এইভাবে তোমরা যদি এই দুকে মাথায় রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওষ্ঠধ্বনি মানে একদম প ফ ব ভ, এগুলো তো সেই ঠোঁটে উচ্চারণ হয়, প ফ ব ঘ ম, দেখো পর বসে যাচ্ছে কিন্তু। এবং যেটা নাসিক্য সেটা নাসিকের ঘরে চলে আসবে। তারপর দন্তর ক্ষেত্রেও ধরো, দন্তর ক্ষেত্রে কোনগুলোকে আমরা রেখেছি, কোনটে বাদ দিয়েছি, সেই ব্যাপারটা ওখানে অবশ্য কিছু বাদ পড়েনি। ত থ দ ধ, আর দন্তনুটাকে যদি দন্তমূলীয়, এর উচ্চারণটা দাঁতে নয় দাঁতের গোড়ায় চলে যায় বলে দন্তমূলীয়র ঘরে চলে এসেছে। এইভাবে কিন্তু আমাদের 30টা ব্যঞ্জন ধ্বনিকে সাজানো হয়েছে। এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, দেখবে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই জিনিসটা তোমরা প্রথমে এই বিষয়টাকে খুব ভালো করে ভেবে নাও। এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুটোর পরিচয় আমি বিবরণ
আলোচনা আমি করে নিলাম। এইটিকে খুব ভালো করে তোমরা আগে মাথায় নাও, তারপর পরবর্তী অংশে আমি চলে যাব। আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো।